রাত তখন ৮টা। নিজের প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে গোছাতে ব্যস্ত তুষার। একই ব্যস্ততা নিবিড়ের মাঝেও। অনেক কষ্টে নিবিড়কে সাথে যাওয়ার জন্য রাজি করিয়েছে তুষার। সাকিব যাবে না, অথচ সে সবসময় বলতো তিশার বিয়েতে তুষারও সে মিলেই সবকিছু করবে। আজ হুট করে কেন এই ছেলে বেঁকে বসলো, সেটাই তুষার বুঝে উঠতে সক্ষম হচ্ছে না। হঠাৎ করেই বাড়িতে যাওয়ার ঘোর আপত্তি সাকিবের। তুষার বুঝলো জোর করে লাভ নেই, বাধ্য হয়ে হাল ছেড়ে দেয় সে। অন্যরাও যাচ্ছে না, কারণ এখনো বিয়েটাই অনিশ্চিত। দেখতে আসবে, পছন্দ হলেই বিয়ে, না হলে না। ব্যাগ গুছিয়ে নেয় তুষার। রাজ হালকা ইশারা করতেই ফরিদা আন্টি একপাশে ডেকে নেয় তাকে। পাত্রপক্ষ দেখতে আসা ও বিয়ে সম্পর্কে কিছু পরামর্শ দেয় ফরিদা আন্টি। এর মাঝেই তুষারের মানিব্যাগটা হাতে নিয়ে বেশ কিছু টাকা গুজে দেয় রাজ। অতঃপর রেখে দিল আগের জায়গাতে, কারণ তুষার একটু ফাজিল টাইপের হলেও এই মুহূর্তে এমনি হাতে টাকা দিলে নিতে চাইতো না সে, তাই এই পদ্ধতি অবলম্বন করতে হয়েছে। তাছাড়া এই কাজে কখন কোথায় টাকার প্রয়োজন হয় তার কোনো ঠিক নেই। টিকিট হাতে নিয়ে ব্যাগ কাঁধে কাউন্টারের সামনে এসে দাঁড়িয়ে রইল তুষার ও নিবিড়। রাত তখন 9:55। গাড়ি ছাড়তে এখনও 5 মিনিট বাকি। যাত্রীরা উঠতে শুরু করেছে একে একে। সিগারেটের পরপর টান দিয়েও শেষ করতে পারছে না নিবিড়। ইদানিং ডিপ্রেশনে ডুবে সিগারেট খাওয়াও ধরেছে সে, তবে খুব একটা বেশি না, দিনে 2টা অথবা 3টা, তাও লুকিয়ে বা সবার আড়ালে। গাড়ি ছাড়ার সময় হতে স্মোকিং শেষ করার জন্য তাড়া দেয় তুষার। নিবিড় বাধ্য হয়েই ফেলে দিল সিগারেটের অবশিষ্ট অংশটুকু। পকেট থেকে দুটো সেন্টার ফুড ছিঁড়ে মুখে ঢুকিয়ে নিল সে। অতপর চিবোতে চিবোতে গাড়িতে উঠে পড়ে দুজন। সৌভাগ্যবশত মাঝখানে সিট পেয়েছিল, খুব একটা ঝাঁকি খাওয়ার টেনশন নেই। ভাবতেই নিশ্চিন্তে সিটে শরীরের ভার ছেড়ে দিল দুজন। হয়তো মহিপাল পৌঁছাতে পৌঁছাতে ভোর রাত হয়ে যাবে। ডিনার শেষে বেলকনিতে দাঁড়িয়ে আছে রুশান, গায়ে একটা পাতলা টি শার্ট। আগামীকাল ফিরে যেতে হবে তাকে। এমনিতেও জটিল হয়ে উঠেছে সব কিছু। বিদ্যুতের হঠাৎ নিস্তব্ধতা মোটেও ভালো লক্ষণ নয়। রুশানকে কয়েকবার মারতে চেয়েও এখন তার প্রতি খুব একটা গুরুত্ব দিচ্ছে না বিদ্যুৎ। এমনকি রিমিকেও ছাড়েনি সে। তাহলে হঠাৎ এমন নীরব হয়ে যাওয়ার কারণ কি? এর পেছনে বিদ্যুতের কোনো উদ্দেশ্য নেই তো, নাকি লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর পরিকল্পনা? আকাশকে সন্দেহ হলেও প্রমাণ ছাড়া কিছুই করতে পারছে না সে। নিলয় বলেছিল নিজেদের মাঝে বিশ্বাসঘাতক লুকিয়ে আছে, অথচ তারও কোনো হদিস মিলছে না। গ্রিলে হাত রেখে দুশ্চিন্তায় একটা তপ্ত শ্বাস ছাড়ে রুশান। আচমকায় হৃদয় কাঁপিয়ে দেওয়া স্পর্শে পুরো শরীর শীতল হয়ে ওঠে তার। রিমি এসেছে, তাকে পিছন থেকে জড়িয়ে ধরেছে তীব্র অনুভূতি নিয়ে, খুব যত্নে। রুশানের পিঠে মাথা রেখে চোখ বুজে নিল সে। নীরবতায় কিছু সময় অতিবাহিত হলো। রুশানকে নিশ্চুপ দেখে তার মনের অবস্থা খানিকটা বুঝতে পারে রিমি। পেছন থেকে সরে সামনে এসে দাঁড়ায় সে। হালকা স্পর্শে রুশানের বুকে হাত রেখে বলে, মন খারাপ? হুম। আমি কি অবুঝ? চলে যাচ্ছেন দেখে মন খারাপ, তাই না? রিমির নীরব প্রশ্নে একটা শ্বাস ছাড়ে রুশান, অতঃপর বলে, হয়তোবা, তবে এই দূরত্ব হয়তো দীর্ঘ হতে পারে। খানিকটা মন খারাপ হলো রিমির, তবুও প্রকাশ করেনি তা। স্বাভাবিক ভাব ধরে রেখে বলে, আমি অপেক্ষায় প্রহর গুনব, যদি আর না ফেরা এতটুকু বলতেই হাতের আলতো স্পর্শে রুশানের মুখ চেপে ধরে রিমি। চোখের দিকে চেয়ে বলে, আল্লাহ না করুক, এমনটা কখনো হবে না, ইনশাআল্লাহ। আরও অনেক কঠিন সময় ছিল, মনে আছে একবার আমার এক্সামের সময় আপনি অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন? তারপর আমি এক্সাম হল থেকে বেরিয়ে ছুটে গিয়েছিলাম। ফলস্বরূপ আমার জিপিএ কমে গিয়েছিল। ক্লাস মিস হলেও আমার কোনো দুঃখ ছিল না, কারণ আপনাকে ফিরে পেয়েছিলাম। এরপরও অনেক বিপদ এসেছিল, আমরা পার করেছি, হয়তো সামনেও আসবে। আমরা একসাথে সেগুলোও কাটিয়ে তুলব, সবশেষে আমরা একসাথে বাঁচব। বলেই রুশানের গালে আলতো করে হাত ছোঁয়ায় রিমি। মায়াবী দৃষ্টিতে চেয়ে আছে রুশানের চোখের দিকে। তাকিয়ে রইল রুশানও। এক অন্যরকম ভালো লাগায় গালে রাখা রিমির হাতটা ধরে গভীরভাবে চুমু এঁকে দিল তাতে। রিমির চেহারায় সুখের ছাপ ফুটে ওঠে, যেন স্বামীর ভালোবাসাতেই তার সর্বসুখ। যা বুঝতে পারে রুশান। মাঝে মাঝে ইচ্ছে করে এক সমুদ্র ভালোবাসায় মেয়েটাকে ভাসিয়ে দিতে, সেই উত্তাল সমুদ্রে। রাত তখন 11টা। খাওয়া দাওয়া শেষে মায়ের পাশে এসে বসলো আকাশ। আরোহী ও অবনী ঘুমানোর উদ্দেশ্যে পা বাড়ালো নিজেদের রুমে। টেবিলে থাকা প্লেট বাটিগুলো গোছগাছ করছে একজন। শুভ পাশ থেকে দেখিয়ে দিচ্ছে তাকে, ভালোভাবে পরিষ্কার করতে বলছে। এই দিকটায় পানি পড়ে আছে, এটা মুছে নাও, এমন নানা নির্দেশনা। সেদিকে এক পলক চেয়ে দৃষ্টি সরায় আকাশ। তার এখন অন্য বিষয়ে মন পড়ে আছে, যা নিয়ে কথা বলতেই মূলত মায়ের পাশে বসা। বিষয়টা আরোহীকে নিয়েই। আকাশের দিকে তাকায় তার মা, খানিকটা কৌতূহল নিয়ে বলে,
কি যেন গুরুত্বপূর্ণ কথা বলবি, এখন বল। খানিকটা সময় নিল আকাশ, অতঃপর সোজা সাপটা ভাবেই বলে, মা আমি বিয়ের ব্যাপারে ভাবছি ঈদের পর আরোহীর এক্সাম শেষ হলেই বিয়ের আয়োজন শুরু করব। যেহেতু আরোহীও এ বাড়ির মেয়ে, সেহেতু কোনো সাধারণভাবে বিয়েটা হবে না, তাই আগে থেকেই প্রস্তুত হওয়া উচিত সকলের। আকাশের মুখে আচমকাই এমন কথা শুনে সেদিকে ফিরে তাকায় শুভ। অবাক না হলেও ভ্রু কুঁচকায় খানিকটা। মায়ের দিকে চেয়ে আকাশ ফের বলে, আমি এক প্রকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। বাবা আরাফকে নিয়ে বাড়িতে ফিরলে তার সাথেও কথা বলবো এই ব্যাপারে। এখন তোমাকে বলার কারণটা হলো, আমি চাই তুমি একটু একটু করে কৌশলে আরোহীকে বোঝাবে, যেন সব কিছুর জন্য সে মানসিকভাবে প্রস্তুত থাকে। হাতে গ্লাস ও জগ নিয়ে কাজের ভঙ্গিতে ধীর পায়ে নাড়াচাড়া করছে শুভ। কিছু না শোনার ভান করে থাকলেও তার মনোযোগ আকাশের কথার দিকেই। তাদের মাঝে আলোচনার পরিসমাপ্তি ঘটতেই আকাশের দিকে চেয়ে শুভ নিজের মাঝে নিঃশব্দে বিড়বিড় করে বলে, এখন থেকে সামনে যা কিছু হবে তার জন্য উচিত তোমার নিজেকেই প্রস্তুত রাখা। সকাল 9টায় ঘুম ভাঙে তুষারের। ক্লান্তি নিয়ে বাড়ির উঠানে এসে দাঁড়ায় সে। গতকাল মহিপাল নেমে সেখান থেকে বাড়ি অবধি পৌঁছাতে প্রায় 3:30 বেজে গিয়েছিল। রাতের বেলা এমনিতেও গাড়ি সংকট ছিল। বাড়ি ফিরে একেবারে সেহরি ও ফজরের নামাজ শেষ করেই ঘুম দিয়েছিল দুজনে। নিবিড় এখনো ঘুমাচ্ছে। কলপারে গিয়ে মুখ ধুয়ে নিল তুষার, অতঃপর এগিয়ে গেল বাড়ির দক্ষিণ পাশে পুকুরের সিঁড়িটার দিকে। তার পাশে একটা বড় গাছ, যে গাছের ছায়া ছড়িয়ে আছে পুরো সিঁড়ি জুড়ে। সেখানেই পুকুরের দিকে চেয়ে আনমনে বসে আছে তিশা। হালকা চিকন করে শরীর, ফর্সা স্কিনে খুব বেশি মিষ্টি চেহারা। গতকাল তো পাশের বাড়ির এক ভাবি তার চেহারাকে চিনির সাথে তুলনা দিয়ে বলেছিল, বড় হয়ে চেহারাটা একদম চিনির মতো কিচকিচে মিষ্টি হয়ে গেছে। তাই তো, কোনো গ্রামের ছেলে না, একদম ঢাকা থেকে রাজকুমার আসে তার রাজ্যে রাজকুমারীকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। খানিকটা দূরে দাঁড়িয়ে বিষণ্ণতায় ঘেরা তিশার দিকে তাকায় তুষার। তার একটা মাত্র ছোট বোন, একটা আকাশি রঙের 3 পিসের সাথে হালকা রঙের ওড়না, ম্যাচিং করা পায়জামার সাথে পায়ে একজোড়া স্যান্ডেল। গ্রামীণ মেয়েরা যেভাবে নিজেদের গুছিয়ে রাখে আর কি। ভাইয়ের আগমনে উদাসীনতা কাটে তিশার। উঠে দাঁড়িয়ে জায়গা করে দেয় ভাইকে বসার জন্য। বসে তুষার, তিশাকেও পাশে বসতে বলে সে। পাশে বসে তিশা। তার মনের বিষণ্ণতা বুঝতে সময় লাগেনি তুষারের। বিয়ের এই সময়ে সব মেয়েই এমন দুশ্চিন্তার মধ্য দিয়ে সময় পার করে। তাদের জীবনসঙ্গী কেমন হবে, নতুন জীবন কতটা সুখের হবে, এমন নানান দুশ্চিন্তা। তিশার মাঝেও তার ব্যতিক্রম নয়। বোনকে বোঝায় তুষার। হালকা মলিন হাসিতে সব বুঝে নেওয়ার মতো মাথা নাড়ে তিশা। খানিকটা সন্দেহ হতেই ভ্রু কুঁচকায় তুষার। কৌতূহল নিয়ে বলে, তুই কি আমার কাছে কিছু লুকাচ্ছিস? কই না তো ভাইয়া। তিশার অস্বীকারের মাঝেও যেন কেমন স্বীকারোক্তি মিশে আছে। তুষার পুনরায় প্রশ্ন করে, এই বিয়েতে তোর মত আছে, নাকি অমতেই সব হচ্ছে? নিশ্চুপ রইল তিশা। তুষার বোনকে অভয় দিয়ে পুনরায় বলে, এমন কিছু হলে ভাইয়াকে বলতে পারিস, প্রয়োজনে আমিই সব। না ভাইয়া, এমন কিছুই না, বাদ দাও। বলেই তুষারকে থামিয়ে দেয় তিশা। দু চোখ বুঝে একটা ভারী নিঃশ্বাস ছাড়ে সে। অতঃপর ভাইয়ের থেকে বিদায় নিয়ে হালকা মলিন হেসে চলে গেল ঘরের উদ্দেশ্যে। নিবিড়ের সাথে মিলে বাজার সদাই সম্পূর্ণ করে তুষার। বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসে। বাড়ি জুড়ে হুলস্থল অবস্থা। প্রতিবেশী ভাবি ও মেয়েগুলো পড়ে আছে তিশাকে নিয়ে, আর মহিলাগুলো তুষারের মাকে হেল্প করছে এবং মিলেমিশে কাজ করছে, যেন তাদের নিজের মেয়ে বিয়ে হচ্ছে। গ্রামীণ পরিবেশ এমনই হয়ে থাকে। কঠিন পরিস্থিতিতে অপরিচিত মানুষও পাশে এসে দাঁড়ায় হেল্প করার জন্য। পাত্রপক্ষ আসে সন্ধ্যার পর। একজন দৌড়ে এসে খবর দিল, পাত্রপক্ষ এসে গেছে। অস্থিরতা ছড়িয়ে যায় সবার মাঝে। কয়েকজন পাত্রকে লুকিয়ে দেখতে ব্যস্ত হয়ে পড়ল। তারা 5-6 জন এসেছে মাত্র। পৌঁছাতে দেরি হওয়ায় ইফতার পথেই করেছে তারা। এখন চা নাস্তার সাথে পাত্রীকে দেখার পর্ব চলছে। মাথা নিচু করে বসে আছে তিশা, বুকে তীব্র চাপ বা কষ্ট লালন করে, যা বোঝার সাধ্য হয়তো কারোরই নেই। তবুও তুষারের চোখে ধরা পড়ল তা। বিষয়টা অন্যরকম ঠেকলো তার কাছে। তবুও এটা বিয়ের দুশ্চিন্তা ও এ পরিবার থেকে আলাদা হওয়ার কষ্ট ভেবে তেমন একটা মাথা ঘামায়নি তা নিয়ে। তিশাকে দেখেই পছন্দ হয় তাদের। যদিও এটা সবাই জানতো, তিশাকে অপছন্দ করার মতো কোনো কারণ নেই। পুরোটা সময় আহনাফ আর চোখে বেশ কয়েকবার দেখছিল তিশাকে। বাবা ও চাচা সাজিয়ে আনা সবাইকে ইশারা দিল বিয়ের ব্যাপারে এগিয়ে যেতে। সম্বন্ধটা মূলত তুষারের বাবার এক বন্ধুর মাধ্যমেই হয়েছিল। তিনি এখন পরিবার নিয়ে ঢাকায় থাকেন। তিনিও বর্তমানে এখানে উপস্থিত। কথাবার্তা শেষে বিয়ের প্রস্তুতির জন্য কিছুটা সময় নিল দুপক্ষ। মাকে আড়াল নিয়ে যায় তুষার। খানিকটা কৌতূহল নিয়ে প্রশ্ন করে, মা, যা জিজ্ঞেস করব তার সরাসরি উত্তর দিবে। তোমরা আমার থেকে কি লুকাচ্ছ?
তুষারের মা খানিকটা বিব্রত বোধ করে বলে, কই কি লুকাবো? দেখো মা, আমি অবুঝ না, সবকিছু কেমন কেমন যেন মনে হচ্ছে। আর তিশাকেও দেখে স্বাভাবিক মনে হচ্ছে না। জিজ্ঞেস করলেও কিছু বলছে না। হচ্ছেটা কি এসব? তুষারের দিকে তাকায় তার মা। ছেলের জেদের কাছে হার মানল সে। খানিকটা অপরাধী দৃষ্টিতে চেয়ে বলে, তিশা এই বিয়েতে রাজি ছিল না। তার কারণ? সে কি এখন বিয়ে করতে চায় না? এমনটা না, একটা ছেলের সাথে তিশার সম্পর্ক ছিল। এটা তোর বাবা জানার পর অনেক বকাঝকাও করে তাকে। এক প্রকার মারতেও চেয়েছিল। সোজা সাপটাভাবে বলে দিয়েছে, সে ছেলেটাকে বেছে নিলে পরিবারকে ছেড়ে দিতে হবে। বিস্মিত হয় তুষার। সে জানে বাবা কেমন, তাই হয়তো তিশা নিজের সব কষ্ট চাপা রেখেছিল। তুষার বারংবার জানতে চাওয়ার পরও কিছু বলেনি। একটা তপ্ত শ্বাস ছাড়ে তুষার। সব কিছুর সমাপ্তি ঘটানোর দৃঢ় সংকল্প নিয়ে পা বাড়াতেই হাত চেপে ধরে তার মা। করুণ দৃষ্টিতে চেয়ে বলে, এমন কিছু করিস না বাবা, আমাদেরকে ছোট করিস না। তুই জানিস তোর বাবা যখন সৌদি ছিল তখন সেখানে দুবার হার্ট অ্যাটাক হয়েছিল তার। তারপর দেশে ফিরে আসে। ডাক্তার বলেছিল আরেকবার এমন কিছু হলে বেঁচে থাকার আর কোনো চান্স থাকবে না। মা হয়ে তোর কাছে অনুরোধ করছি, এমন কিছুই করবি না। তিশার ভালো পরিবারে বিয়ে হচ্ছে, দেখবি খুব সুখী হবে আমাদের তিশা। চোখ বুজে নেয় তুষার। সিদ্ধান্তহীনতায় পড়ে যায় সে। কি করা উচিত তার? মায়ের কথাগুলো কোনোটাই মিথ্যে নয়। ভাবতেই কিছু সময় নিশ্চুপ রইল সে। অতঃপর মায়ের দিকে চেয়ে প্রশ্ন ছুড়ে, ছেলেটা কে? নাম তুহিন, হাই স্কুলের দক্ষিণ পাশে বাড়ি। তুষার খানিকটা ভেবে বলে, গত বছর আমাদের গ্রাম থেকে ইন্টারে তুহিন নামের একটা ছেলেই শুধু গোল্ডেন এ প্লাস পেয়েছিল। সেই ছেলেটা? তুষারের মা হালকা মাথা নেড়ে বলে, ছেলেটা মেধাবী, তবে সমস্যা হলো সে এখনো স্টুডেন্ট। কবে প্রতিষ্ঠিত হবে তার কোনো নিশ্চয়তা নেই। আর সেখানে এত বড় পরিবার তিশার জন্য এগিয়ে এসেছে। তোর বাবা কথাও দিয়ে ফেলেছে, তাই তুহিনের কথা শুনতেও নারাজ সে। থামে তুষারের মা। বোঝানোর মতো ছেলের দিকে চেয়ে পুনরায় বলে, তিশা সবকিছু মেনে নিয়েছে, তুই আর কোনো ঝামেলা করিস না। তুই বাধা দিবি এটা জেনেই তোর বাবা কড়া আদেশ দিয়েছিল তোকে যেন এ বিষয়ে না জানানো হয়, তাই কেউ জানায়নি, তিশাও বলেনি। এখন সব সম্পন্ন হওয়ার পথে। এই সময়ে আমাদের মান সম্মানের কথা ভেবে হলেও নিজেকে শান্ত রাখ। দেখবি এক সময় এসব ভুলে তিশাও অনেক সুখী হবে। এসার আগেই বিয়ের কাজ সম্পূর্ণ হয়। সবার মাঝেই তীব্র হাসির ছাপ। মেয়ে পক্ষ হাসছে, এত বড় পরিবারে তাদের মেয়ে সুখী হবে এই আশায়। আর ছেলে পক্ষ হাসছে বিয়ে সম্পন্ন হওয়ায়। এত কিছুর মাঝে তুষারের দৃষ্টি পড়ে সবার পেছনে দাঁড়িয়ে থাকা একটা ছেলের দিকে। সেই তুহিন ছেলেটা। শুরু থেকেই সবার পেছনে দাঁড়িয়েছিল সে। নীরবে দেখছিল প্রিয় মানুষটা অন্য কারো হয়ে যাওয়ার দৃশ্যটা। তিশা কবুল বলা অবধি দাঁড়িয়েছিল সেখানে। বিয়ে সম্পূর্ণ হতেই চোখের জল মুছে সেখান থেকে নীরবে প্রস্থান করে সে। একটা অদৃশ্য সত্তা যেন তার কানে এসে বলছে, এই পৃথিবীটা বড়ই অদ্ভুত, বড়ই অদ্ভুত এই পৃথিবীটা। কেউ নিজের সবটুকু দিয়ে ভালোবাসে, সবটুকু দিয়ে চেয়েও প্রিয় মানুষটাকে হারায়। আবার অন্য কেউ না চাইতেও খুব সহজেই সেই মানুষটাকে নিজের করে পেয়ে যায়। আসসালামু আলাইকুম। এই পর্বটা এখানেই শেষ করছি। আচ্ছা, আপনারা কি এই গল্পের দ্বিতীয় ট্রেলারটা শুনেছেন? দ্বিতীয় ট্রেলারটা শুনে হয়তো অনেকে ভাবছেন তিশার বিয়েটা রাজের প্ল্যান অনুযায়ী হচ্ছে। আচ্ছা, আপনাদের কি মনে হয় রাজ তার পরিকল্পনা সাজাতে জেনে শুনে একটা মেয়ের জীবন নষ্ট করবে? এটা আপনারা বিশ্বাস করেন? আর তিশাকে বা রাজ কি করে চিনবে? কারণ তিশা তো এখনো অন্য সবার মতো গ্রামের একটা সাধারণ মেয়ে মাত্র। অবশ্যই কমেন্ট করে জানাবেন।